দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা তোমরা সকলেই নিশ্চয়ই ভালো আছো। আজকে আমরা ভূগোলের অর্থাৎ বায়ুমণ্ডলের উষ্ণতা সম্পর্কে আলোচনা করব। গতদিন আমরা তাপ সম্পর্কে আলোচনা করেছিলাম। তা তোমাদের বলেছিলাম যে তাপ আর উষ্ণতা কিন্তু এক জিনিস নয়, এটা একটু জেনে নাও। তাপ হলো বস্তুর মধ্যে নিহিত শক্তির পরিমাণকেই আমরা তাপ বলছি। আর উষ্ণতাটা কি? উষ্ণতা হচ্ছে বস্তুর তাপীয় অবস্থা। তাহলে পার্থক্যটা বুঝতে পারলে, এই তাপীয় অবস্থা ব্যাপারটা কি না, বস্তুর উত্তপ্তকরণের মাত্রা বা শীতলীকরণের মাত্রাটাকে আমরা বলছি উষ্ণতা। ডিফারেন্স আছে কিন্তু এরা একে অপরের সঙ্গে সম্পর্কিত। যাই হোক, আমরা পরের অংশে চলে আসি, আসল অংশে, যে বায়ুমণ্ডলের উষ্ণতা। তাহলে বায়ুমণ্ডলের যে উষ্ণতা, এই উষ্ণতা কিন্তু সব জায়গার সমান নয়। কোথাও কম, কোথাও বেশি, কোথাও মাঝারি। তো ব্যাপার হচ্ছে যে কেন এটা হয়, বায়ুমণ্ডলের এই উষ্ণতার তারতম্যের কারণটা কেন হয়, কতগুলো বিষয় আছে। যেমন প্রথম বিষয়টা আমি তোমাদের বলছি অক্ষাংশ। অক্ষাংশ মানে পৃথিবী গোলাকার, তোমরা জানো। পৃথিবী 66.5 ডিগ্রি কোণে হেলে আছে, সেটাও জানো। এবং এই কারণেই কিন্তু পৃথিবীতে অক্ষাংশের পার্থক্য হয়েছে। সেটা কিরকম না, আমরা জানি সমগ্র পৃথিবীকে যদি আমরা অক্ষাংশে ভাগ করি, তাহলে আমরা দেখতে পাই 0 থেকে 30 ডিগ্রি পর্যন্ত হচ্ছে নিম্ন অক্ষাংশ, 30 থেকে 60 ডিগ্রি হচ্ছে মধ্য অক্ষাংশ, এবং 60 থেকে 90 ডিগ্রি হচ্ছে উচ্চ অক্ষাংশ। এখন দেখো, নিরক্ষীয় অঞ্চলে যারা বাস করে সেখানে কিন্তু সারা বছরই প্রায় গরম, ক্রান্তীয় অঞ্চলেও গরম 7-8 মাস। তারপরে চলে যাও তোমরা আমেরিকা, ইউরোপের কান্ট্রিগুলো, যেগুলো মধ্য অক্ষাংশে আছে, সেখানে দেখো মাঝারি উষ্ণতা, নাতিশীতোষ্ণ উষ্ণতা। আবার তোমরা আন্টার্কটিকায় চলে যাও, গ্রিনল্যান্ডে যাও, সেখানে দেখো প্রচন্ড ঠান্ডা। তাহলে এটা কেন হয়েছে? তাহলে এর থেকে আমরা বুঝতে পারি কিন্তু যে পৃথিবীর বায়ুর উষ্ণতা কিন্তু সব জায়গায় সমান নয়। তাহলে অক্ষাংশের পার্থক্যের সঙ্গে বায়ুর উষ্ণতার পার্থক্যের কি সম্পর্ক? নিশ্চয় আছে। তাহলে অক্ষাংশের পার্থক্যের জন্য আমরা দেখতে পাই যে সূর্যরশ্মির পতন কোণের পার্থক্য হয়েছে। কেন না, সূর্যরশ্মি নিরক্ষীয় অঞ্চলে অর্থাৎ নিম্ন অক্ষাংশে অর্থাৎ 0 থেকে 30 ডিগ্রি অক্ষাংশে লম্বভাবে কিরণ দেয়, আবার 30 থেকে 60 ডিগ্রি অর্থাৎ মধ্য অক্ষাংশে তির্যকভাবে কিরণ দিচ্ছে, আবার 60 থেকে 90 ডিগ্রি অক্ষাংশে অর্থাৎ উচ্চ অক্ষাংশে সূর্য অতি তির্যকভাবে কিরণ দিচ্ছে। তাহলে কি হচ্ছে? তাহলে উষ্ণতারও পার্থক্য হচ্ছে অটোমেটিক্যালি। এবং আমরা সেই কারণে আমরা দেখছি যে নিরক্ষীয় অঞ্চল থেকে যত আমরা মেরুর দিকে যাব, ততই কিন্তু উষ্ণতা কমতে থাকছে। তাহলে কি হলো না, অক্ষাংশের পার্থক্যের জন্য কিসের পার্থক্য হলো? সূর্যরশ্মির পতন কোণের পার্থক্য। সূর্যরশ্মির পতন কোণের পার্থক্যের জন্য কিসের পার্থক্য হলো? পৃথিবীর বায়ুমণ্ডলের উষ্ণতার পার্থক্য। বোঝা গেল? বেশ। তাহলে উষ্ণতার প্রভাব বায়ুমণ্ডলের, অক্ষাংশের প্রভাব বায়ুমণ্ডলের উষ্ণতার উপর কতখানি সেটা বুঝতে পারছো? বেশ। নেক্সট বিষয়টা আলোচনা করছি, দেখো, যেটা নিয়ন্ত্রণ করে, এগুলোকে নিয়ন্ত্রকও বলতে পারো। উচ্চতা। আচ্ছা, তোমরা সকলেরই দার্জিলিং এর নাম শুনেছো এবং কেউ গিয়েওছো। নিশ্চয়ই দার্জিলিং ঠান্ডা, অবশ্যই ঠান্ডা, এটাও তোমরা জানো। আচ্ছা, শিলিগুড়ি হয়ে তবে তো দার্জিলিং যেতে হয়।
তাহলে দার্জিলিং যে পরিমাণে ঠান্ডা, শিলিগুড়িও কি একই পরিমাণে ঠান্ডা কখনো হবে না? কখনোই নিশ্চয়ই হবে না, যদিও একই অক্ষাংশে অবস্থিত। তাহলে এটা কেন হচ্ছে? এটা হচ্ছে উচ্চতার কারণে। আমরা ট্রপোস্ফিয়ারে বসবাস করি, অর্থাৎ বায়ুমণ্ডলের নিম্ন স্তরে বসবাস করি। আর এই স্তরে আমরা জানি যে প্রতি 1 কিলোমিটার উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড হারে উষ্ণতা কমতে থাকে। তাহলে সেই কারণে উঁচু স্থানগুলোতে উষ্ণতা ক্রমশ কম হয়, এবং সেই কারণে দেখো দার্জিলিং অতিরিক্ত ঠান্ডা, শিলিগুড়ি তার থেকে অনেক কম ঠান্ডা, শিলিগুড়ি তার থেকে কিন্তু গরম, মানে বায়ুমণ্ডল গরম, সেই জন্য আমাদের গরম লাগে শিলিগুড়িতে। যেমন এই একইভাবে দিল্লি এবং সিমলার কথা বলা যায়। তাহলে উচ্চতার একটা প্রভাব কিন্তু আছে বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যের কারণে, এটা বোঝা গেল। এবার নেক্সট বিষয়টা আসছি, আর কে নিয়ন্ত্রণ করে বায়ুমণ্ডলের উষ্ণতাকে? না, স্থলভাগ এবং জলভাগের মন্ডল। দেখো, স্থলভাগ মানে আমরা মহাদেশকে যদি বলি, আর জলভাগ বলতে আমরা সমুদ্রকে যদি বলি, তাহলে দেখো দুটোর মধ্যে কিন্তু পার্থক্য আছে। স্থলভাগ মানে মহাদেশ বিভিন্ন উপাদান দিয়ে তৈরি, সেই জন্য মহাদেশে উত্তপ্ত হওয়া হারও কিন্তু বিভিন্ন রকম। অর্থাৎ মহাদেশ কঠিন পদার্থে দিয়ে তৈরি বলেই খুব দ্রুত উত্তপ্ত হয় এবং দ্রুত ঠান্ডা হয়ে যায়। আবার দেখো জলভাগ তরল পদার্থ দিয়ে তৈরি, সেই কারণে উষ্ণতার হ্রাস বৃদ্ধি এখানে কিন্তু খুবই কম দেখা যায়। তার ফলে সমুদ্রপৃষ্ঠে কিন্তু দিন বা রাতের উত্তাপ, শীত কিংবা গ্রীষ্মের উত্তাপের পার্থক্য খুবই কম, যেটা স্থলভাগে বা মহাদেশে অনেক বেশি। তাহলে স্থলভাগ এবং জলভাগের বন্টনও কিন্তু সমানভাবে দায়ী পৃথিবীর বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যের কারণে। এছাড়া আমরা পর্বতের অবস্থানের কথা বলতে পারি। যেমন হিমালয় পর্বত, দেখো সুদূর সাইবেরিয়া থেকে ঠান্ডা বাতাসটা আটকে দিচ্ছে, ফলে এই পর্বতের দুদিকের বায়ুমণ্ডলের উষ্ণতার কিন্তু দুরকম হয়েছে, অর্থাৎ পার্থক্য দেখা দিয়েছে। এছাড়া দেখো গ্রীষ্মকালে হিমালয় পর্বতে বাধা পায় আমাদের দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু, ফলে বৃষ্টিপাত হয় এবং আমাদের এই গ্রীষ্মের দাবদাহ অনেক কমে যায়। আবার অপরদিকে দেখো পর্বতের অবস্থানের কারণেই দেখো পর্বতের উল্টো পিঠে প্রতিবাদ অর্থাৎ অনুবাদে ঢালে বৃষ্টিপাত হয় না বললেই চলে। তাহলে ফলে কি হলো না, পর্বতের একদিকে বৃষ্টি হয় না বলে সেখানে উষ্ণতা বেশি, আর একদিকে বৃষ্টি হয় বলে সেখানে উষ্ণতা কম। তাহলে পর্বতের অবস্থানও কিন্তু, এছাড়া সূর্যরশ্মির পতনের উপরও কিছুটা নির্ভরশীল। যায়, তাহলে বুঝতে পারছো যে পর্বতের অবস্থানও কিন্তু বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যের জন্য দায়ী। এছাড়া বায়ুপ্রবাহ, কোনো শীতল অঞ্চলের উপর দিয়ে যদি উষ্ণ বায়ু প্রবাহিত হয় তাহলে কি হবে, সেই অঞ্চলের বায়ুর তাপমাত্রা কিন্তু অনেকটাই কমে যাবে। আবার কোনো উষ্ণ অঞ্চলের উপর দিয়ে যদি শীতল বায়ু প্রবাহিত হয় তাহলে বিপরীত ব্যাপার ঘটবে। তাহলে বায়ু মানে হচ্ছে শীতল বায়ু এবং উষ্ণ বায়ু। তাহলে এই দুটো বায়ু কিন্তু দু জায়গার উষ্ণতার তারতম্য কিন্তু ঘটাতে পারে। এরপরে আমরা সমুদ্র স্রোতের কথা আসছি। সেই একইভাবে বলতে গেলে শীতল স্রোতের কথা বলতে হয় এবং উষ্ণ স্রোতের কথা বলতে হয়। যেসব উপকূল বরাবর উষ্ণ স্রোত প্রবাহিত হয় সেখানকার বায়ুর তাপমাত্রা অনেকটাই বেড়ে যায়। আবার যে সমস্ত উপকূলের পাশ দিয়ে শীতল স্রোত প্রবাহিত হয় সেই উপকূল অঞ্চলের
বায়ুর উষ্ণতা অনেকটাই কমে যায়। যেমন ল্যাব্রাডর, শীতল ল্যাব্রাডর স্রোত যখন নিউফাউন্ডল্যান্ডের পাশ দিয়ে আসে তখন সেখানকার উপকূলে বরফ জমে যায় এবং বায়ুমণ্ডল, সেখানকার বায়ুর উষ্ণতা কমে যায়। আবার দেখো, উষ্ণ উত্তর আটলান্টিক স্রোত যখন ইউরোপের পশ্চিম উপকূল বরাবর প্রবাহিত হয়, হ্যাঁ, ব্রিটিশ দ্বীপপুঞ্জের পাশ দিয়ে, তখন দেখো সেখানকার উপকূলের তাপমাত্রা, বায়ুমণ্ডলের তাপমাত্রা যেটা হওয়ার কথা ছিল উচ্চ অক্ষাংশে কিন্তু অবস্থিত, কম হওয়ার কথা ছিল, সেটা কিন্তু বেড়ে যায়। তাহলে শীতল স্রোত ও উষ্ণ স্রোতও কিন্তু বায়ুমণ্ডলের উষ্ণতা তারতম্য ঘটাতে পারে। এরপর আরো অনেক বিষয় আছে যেগুলো বায়ুমণ্ডলের উষ্ণতার হ্রাস বৃদ্ধিতে বা কম বেশিতে দায়ী। যেমন ধরো মেঘ, যেমন ধরো উদ্ভিদের অবস্থান, যেমন ধরো নগরায়ন, শিল্পায়ন, এই সমস্ত কারণেও কিন্তু স্থানীয়ভাবে বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্য হয়ে থাকে। এই হলো আমাদের বায়ুমণ্ডলীয় উষ্ণতার তারতম্যের কারণ। এটা একটা বড় প্রশ্ন হিসেবে আসতে পারে। আবার ছোট ছোট প্রশ্ন আসতে পারে। যেমন বলি তোমাদের যে বায়ুমণ্ডলের উষ্ণতার সঙ্গে অক্ষাংশের সম্পর্ক কি, বা বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যে উচ্চতার প্রভাব কি, বা স্থলভাগ এবং জলভাগের বন্টন কতখানি প্রভাব বিস্তার করে বায়ুমণ্ডলের উষ্ণতা তারতম্যের কারণের পিছনে। এইভাবে ছোট ছোট প্রশ্ন আসতে পারে, আবার বড় প্রশ্ন কিন্তু এটা আসতে পারে। অতএব তোমরা এইভাবে উত্তরগুলো পড়বে এবং ডিটেলস পড়বে এবং তৈরি করবে। তাহলে এখানে আমাদের বায়ুমণ্ডলের উষ্ণতা, বায়ুমণ্ডলের তাপ এবং উষ্ণতা শেষ হয়ে গেল। এবার পরে আমরা শুরু করব বিশ্ব উষ্ণায়ন থেকে পরের অংশ। ঠিক আছে?